হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এনএম পরীক্ষা দেবে তারা প্রত্যেকে জানো যে ইংলিশ তোমাদের ক্ষেত্রে একটা ভেরি ইম্পর্টেন্ট পেপার। প্রত্যেকটা টপিকের উপর আমি কিন্তু সেপারেট করে তোমাদের ক্লাস দিয়েছি। আজকে আমরা আলোচনা করব ইডিয়ম ফ্রেজেসের একটা গুরুত্বপূর্ণ টপিক। ওকে, এখানে আমরা অ্যালফাবেট সিরিজ অনুযায়ী আলোচনা করছি। আজকে অ্যালফাবেট নাম্বার সি, অর্থাৎ সি অ্যালফাবেটের উপর বেস করে যে ধরনের ইম্পর্টেন্ট ইডিয়ম ফ্রেজেস রয়েছে সেগুলো আমি ছবির সাথে তোমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেব, যাতে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে অনেকে তোমাদের মনে খুব সহজে রাখতে পারো, যা তোমাদের যে কোনো পরীক্ষা এক্সাম ক্র্যাক করতে খুব সাহায্য হবে। ওকে, তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা গুরুত্বপূর্ণ সি অ্যালফাবেটের ওপর একটা গুরুত্বপূর্ণ ইডিয়ম ফ্রেজেস রয়েছে, সেটা হচ্ছে কাট বিফোর দ্য হর্স। কাট মানে হচ্ছে একটা ছোট গাড়ি, এবং তোমরা এই ছবিটাতে ভালো করে দেখো এই ছবিটাতে কি বলা হচ্ছে। এই ছবিটা তোমরা স্পষ্ট করে দেখলে তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে গাড়ি রয়েছে, এই গাড়িটা কিন্তু আমরা প্রত্যেকে জানো যে গাড়ির পরে ঘোড়া লাগানো থাকে, যা ঘোড়া গাড়িকে টানে। কিন্তু বিফোর দ্য হর্স অর্থাৎ 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 এই ঘোড়াটা যদি এই কার্টের পেছনে লাগানো থাকে তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? ব্যাপারটা কিন্তু পুরো উল্টো দাঁড়াচ্ছে, অর্থাৎ বিশৃঙ্খলা ভঙ্গ। অর্থাৎ দেখতে মানে এটা অ্যাকচুয়ালি নয়, এটা অ্যাকচুয়ালি হয় না। গাড়ি যখন থাকবে তখন গাড়ির সামনের দিকে কিন্তু ঘোড়া থাকবে, যেগুলো টেনে গাড়িকে নিয়ে যাবে। কিন্তু এই কার্টের পেছনে যখনই ঘোড়াটা আছে তখনই পুরো ব্যাপারটা হচ্ছে ডিসঅর্ডার, অর্থাৎ শৃঙ্খলা ভঙ্গ, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে বেঠিক। ওকে, তো ব্যাপারটা আসলে তোমাদের ক্লিয়ার হয়ে গেল। ডিসঅর্ডার মানে হচ্ছে শৃঙ্খলা ভঙ্গ, অর্থাৎ অবিচ্ছিন্নভাবে রয়েছে, অর্থাৎ এটা কিন্তু একটা বেঠিক। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? কাট বিফোর দ্য হর্স, হর্স মানে আমরা জানি যে ঘোড়া, তাহলে ঘোড়া এবং কার্টের পেছনে যদি ঘোড়াটা থাকে তাহলে সেটা সম্পূর্ণভাবে ডিসঅর্ডার। ওকে, তাহলে ছবির মাধ্যমে স্পষ্ট তোমাদের হয়ে গেছে, এবং অবশ্যই তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি তোমাদের পরীক্ষায় থাকে যে কাট বিফোর দ্য হর্স, অর্থাৎ ইডিয়ম ফ্রেজেস থেকে তোমাদের 2 থেকে 3 মার্ক কিন্তু আসার সম্ভাবনা খুব রয়েছে। ওকে, এই কারণে আমি অ্যালফাবেটের সিরিজ অনুযায়ী কিন্তু আলোচনা করেছি। এর আগে আমি এ অ্যান্ড বি এই সিরিজের ওপর কিন্তু আমি তোমাদের প্রেজেন্টেশন করেছি, ক্লাসগুলো দিয়েছি ছবির মাধ্যমে। অবশ্যই তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে একবার দেখে নেবে। ওকে, পরবর্তী দেখব। পরবর্তী রয়েছে দেখো কাট রেড হ্যান্ডেড। কাট রেড হ্যান্ডেড, দেখো ছবিতে তোমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কেউ যদি কোনো কারণ ব্যাপারে ঘুষ নেয় বা মানে ইলিগেলি মানি আর্ন করে, তাহলে কি হবে? তার হাতটা কিন্তু রেড হ্যান্ডেড, অর্থাৎ তার হাতটা কিন্তু রেড হ্যান্ডেড। রেড মানে আমরা জানি যে একটা বিপজ্জনক কালার। রেড মানে আমরা জানি যে একটা বিপজ্জনক কালার এই রেডটা। সেই রেড হ্যান্ডেড অর্থাৎ তার হাতে দেখো একটা লক আপ লাগানো আছে। ওকে, কারণ হচ্ছে সে ইলিগাল মানি আর্ন করছে বলে। এই কারণে সঠিক মিনিংটা হবে তোমাদের অ্যারেস্টেড, হাতে হাতে ধৃত, তাকে হাতে হাতে কি করে ধরে ফেলা হলো। ওকে, তো কাট রেড হ্যান্ডেড এই মিনিংটা কিন্তু সেটাই দাঁড়াচ্ছে। রেড হ্যান্ডেড মানে লাল হাত। লাল হাত আমরা জানি যে লাল হাত মানে হচ্ছে কোনো ক্রাইম করা। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো নেক্সটে চলে যাব। কাট অনস কোট অ্যাকর্ডিং টু অনস ক্লথ, অর্থাৎ কি টু লিভ উইদিন অনস মিনস, অর্থাৎ আয় বুঝে ব্যয় করা। দেখো আয় বুঝে তুমি যতটা আয় করবে, সাপোজ ধরো তুমি যদি 3 টাকা আয় করো তাহলে কিন্তু 4 টাকা তোমাকে খরচ করলে হবে না। অর্থাৎ 3 টাকা যদি আয় করো সেখান থেকে তোমাকে সবচাইতে নিচে নিচে আয়গুলো তোমাকে ব্যয় করতে হবে, অর্থাৎ 2 টাকা 1 টাকা, ঠিক আছে, 1.5 পয়সা, এরকম তোমাকে কি করতে হবে? আয় ব্যয় করতে হবে, কারণ তোমার হচ্ছে আয় 3 টাকা। কিন্তু তুমি 3 টাকার মধ্যে 3 টাকায় তুমি যদি খরচ করে দাও তাহলে সেটা কিন্তু সম্পূর্ণভাবে তোমরা তোমাদের সেটা ভুল হবে, অর্থাৎ তোমার যা আয় সেটা বুঝেই ব্যয় করতে হবে। ছবিতে দেখো যে আয় 3 টাকা হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে সে কি করেছে? 3 টাকায় ব্যয় করে ফেলেছে। এই কারণে কি করছে? সে অনেক চিন্তিত হয়ে গেছে। দেখো ছবিতে দেখো অনেক চিন্তিত সে বোধ মনে করছে। ওকে, তো আয় বুঝে ব্যয় করার অর্থটাই হচ্ছে তোমার যতটা আয় ততটাই তোমাকে ব্যয় করতে হবে। ওকে, অর্থাৎ কাট অনস কোট অ্যাকর্ডিং টু দ্য ক্লথ, অর্থাৎ তোমাকে একটা কাটতে হবে অ্যাকর্ডিং টু দ্য ক্লথ, অর্থাৎ তোমাদের ক্লথ অনুযায়ী, ক্লথ কতটা দরকার সেই অনুযায়ী তোমাকে কিন্তু সেই কাটতে হবে কোট বানানোর জন্য। ঠিক আছে,
তো প্রত্যেকে বুঝতে পেরেছো এর সঠিক মিনিংটা। অবশ্যই তোমরা কিন্তু যদি ভালো লাগে ক্লাসগুলো লাইক করবে, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। পরবর্তী বলেছে যে কাম অফ উইথ ফ্লাইং কালার্স। দেখো আমরা ফ্লাইং ধরে কিন্তু এর মিনিংটা জানার চেষ্টা করব। ফ্লাইং কখন হয়, সে ফ্লাইং মানে হচ্ছে উড়ন্ত, কখন ছবিতে দেখতে পাচ্ছ একজন কি করছে ফ্লাইং কালারে, বিভিন্ন কালারে সে উড়ন্ত ফ্লাইং হচ্ছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে সে জয়ী হয়েছে, সে কৃতকার্য হয়েছে, সে কৃতকার্য হয়েছে বলেই সে কিন্তু উন্মুক্ত চলাফেরা করছে, অর্থাৎ তার কোনো বাধা বিপত্তি নেই। ঠিক আছে, তো অবশ্যই টু উইন বা টু সাকসিড হবে তোমাদের সঠিক অ্যান্সার, জয়ী হওয়া বা কৃতকার্য হওয়া। ঠিক আছে, কেউ যদি জয়ী হয় বা কৃতকার্য হয় তাহলে সে সম্পূর্ণভাবে স্বাধীন, নিজেকে সে মনে করে। ওকে, তো কাম অফ উইথ ফ্লাইং কালার্স এর সঠিক মিনিংটা হবে টু উইন টু সাকসিড, অর্থাৎ জয়ী হওয়া বা কৃতকার্য হওয়া। ওকে, পরবর্তীতে চলে যাব ক্রোকোডাইল টিয়ার্স। দেখো ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির, আর টিয়ার্স মানে হচ্ছে কান্না। তো কুমিরের কান্নাটাই হচ্ছে অ্যাফেক্টেড সরো, অর্থাৎ মায়া কান্না। ঠিক আছে, মায়াবী কান্না হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স, অর্থাৎ কুমিরের কান্না। দেখো কুমির কাছে অনেক মায়াবী মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে অ্যাফেক্টেড সরো। তোমরা পরীক্ষায় দেখতে পাবে যে এই ধরনের কিন্তু তোমাদের যদি ইডিয়ম ফ্রেজেস থাকে তো সঠিক মিনিংটা কিন্তু ওখানে অপশন অনুযায়ী তোমাদের থাকবে সরো, তখনই তোমাদের অ্যান্সারটা চুজ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো নেক্সটে চলে যাব আবার। দেখো কাট অনস উইজডম টিথ। ঠিক আছে, তো দেখো এখানে যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আই টিথ, অর্থাৎ আক্কেল দাঁত ওঠা। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এটা কিন্তু আক্কেল দাঁত কখন উঠছে। দেখো আক্কেল দাঁত কিন্তু ধীরে 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 একটা মানুষের আক্কেল দাঁত ওঠে যখন তার বয়স প্রাপ্ত হয়, সম্পূর্ণ হয়, তখনই এই আক্কেল দাঁতটা কিন্তু দেখা যায়। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো নেক্সটে চলে যাব। নেক্সটে বলা হচ্ছে কল ইন কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কল ইন কোশ্চেন অর্থাৎ সি অ্যালফাবেটের উপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো বিভিন্ন ইয়ারে এসে থাকে সেগুলোই কিন্তু আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি, যাতে প্রত্যেকেই কমন পাও এবং অ্যান্সারগুলো ছবির মধ্যে তোমাদের যেন পুরো ক্লিয়ার হয়ে যায়। কল ইন কোশ্চেন সঠিক অ্যান্সারটা হবে ডাউট। সঠিক অ্যান্সারটা কি হবে? ডাউট বা সন্দেহ। ঠিক আছে, ডাউট বা সন্দেহ। দেখো তোমাদের প্রত্যেকের মোবাইল আছে বা প্রত্যেকে কোনো, দেখো তোমরা কাস্টমার কেয়ারে কখন ফোন করো? দেখো আমরা কাস্টমার কেয়ারে ফোন করি যখন আমাদের কোনো সন্দেহ হয় যে আমার রিচার্জ যে করেছি সেটা কেটে গেছে বা রিচার্জের পয়সা চলে গেছে, আমি এতটা কল করিনি কিন্তু পয়সা কেন কাটা যাচ্ছে, বা কোনো তুমি ব্যাপারে বুঝতে পারছো না, তখনই আমরা কি করি? কাস্টমার কেয়ারে ফোন করি, অর্থাৎ কল ইন কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন করার জন্য কি করি? আমরা কল করি। ঠিক আছে, পুরো ব্যাপারটা তোমাদের আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সটে চলে যাব। ক্লিপ অনস উইংস। ক্লিপ অনস উইং। দেখো এখানে ক্লিপ মানে হচ্ছে কি একটা, ধরো ক্লিপ মানে হচ্ছে যেগুলো মাথায় ক্লিপ দেয় সেই ধরনের ক্লিপ বলতে পারো। অনস উইং, উইং মানে হচ্ছে কি? উইং মানে হচ্ছে কি পাখনা। ঠিক আছে, দেখো এইখানে একটা পাখি রয়েছে, এই পাখির পাখনাটাকে যদি এইভাবে কেটে দেওয়া হয় বা ক্লিপ দিয়ে আটকে দেওয়া হয় তাহলে তার মিনিংটা কি হবে? স্টপ দ্য পাওয়ার, অর্থাৎ এই পাখির যে ক্ষমতাটা রয়েছে, ওড়ার যে একটা ক্ষমতা রয়েছে সেটা পুরোপুরিকে স্টপ করে দেওয়া, ক্ষমতা বন্ধ করে দেওয়া। অর্থাৎ এই যে পাখিটার যে একটা ক্ষমতা স্বাধীন রয়েছে সেটাকে পুরোপুরিভাবে স্টপ করে দেওয়াই হচ্ছে তার সঠিক মিনিং। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? ছবিতে তোমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছ একটা পাখি রয়েছে এবং সেই পাখিটার ডানাগুলোকে কি হচ্ছে? কেটে দেওয়া হচ্ছে, ছেটে দেওয়া হচ্ছে, তাহলে অবশ্যই তার যে পাওয়ার রয়েছে সেটাকে পুরোপুরি স্টপ করে দেওয়া হচ্ছে। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো নেক্সটে চলে যাব। দেখো নেক্সট এখানে বলা হচ্ছে ক্রাই ফর দ্য মুন। ক্রাই ফর দ্য মুন, ক্রাই মানে হচ্ছে কাঁদা, তাহলে চাঁদের জন্য যদি কেউ কাঁদে, অর্থাৎ এই যে প্রাণীটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই প্রাণীটা কিসের জন্য কাঁদছে? এই চাঁদের জন্য কাঁদছে। অর্থাৎ এই চাঁদের জন্য কেউ যদি চাঁদকে ডিমান্ড করে, কোনো ছেলে মেয়ে কেউ যদি, কোনো বাচ্চারা যদি চাঁদকে ডিমান্ড করে, এই প্রাণীটা দেখতে পাচ্ছ চাঁদকে ডিমান্ড করছে, অর্থাৎ চাঁদের জন্য কাঁদছে, চাঁদটা নেওয়ার জন্য। তাহলে সেটা কখনো কি পসিবল হয়? না, সেটা সম্পূর্ণভাবে অসম্ভব। টু উইশ ফর সামথিং
সামথিং ইম্পসিবল, টু উইশ ফর সামথিং ইম্পসিবল, অর্থাৎ কি অসম্ভব কিছু চাওয়া, অসম্ভব কিছু চাওয়াকেই ক্রাই ফর দ্য মুন এই ধরনের অর্থে কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো এবং এই ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো, কারণ তোমাদের বলে রাখি যে 2 থেকে 3 মার্ক কিন্তু এই ইডিয়ম ফ্রেজেসের ওপর কমন আসতে পারে। এ, বি অ্যান্ড সি এই 3টে অ্যালফাবেটের ওপর আমি কিন্তু তোমাদের ক্লাস প্রেজেন্টেশন করলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো ইডিয়ম ফ্রেজেস রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করলাম ফটোর মাধ্যমে, ঠিক আছে, বিভিন্ন ছবি দিয়ে, যাতে প্রত্যেকেই ব্যাপারটা অর্থাৎ যে মিনিংগুলো রয়েছে সেগুলো বুঝতে তোমাদেরই যেন সুবিধে হয়। ক্লাস ভালো লাগলে, এই ধরনের আপডেট কন্টিনিউ পেতে চাইলে ক্লাস লাইক করবে, যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, যাতে এই ধরনের আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে যেন এগিয়ে থাকো। এই ব্যাপারটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ যত দিন যাচ্ছে কম্পিটিশন তোমাদের কিন্তু বাড়তেই আছে। ওকে, তো এই তোমরা ভালো করে পরীক্ষা দাও। 12 জুন তোমাদের পরীক্ষা রয়েছে। আমি আশা করব প্রত্যেকে ভালো করে এক্সামটা দেবে এবং 2023 এর জন্য কঠোরভাবে তোমরা প্রিপারেশন শুরু করে দেবে। আমি সর্বদা তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ, টেক কেয়ার।